ভাই আগামীকালকে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার একটা ভাইটাল ম্যাচ, সুপার 8-এর গ্রুপ 1-এর যে সেকেন্ড ম্যাচ, যেটা হচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার। সেই সাউথ আফ্রিকা যে গত বছর 24-এর ফাইনালে ইন্ডিয়ার এগেনস্টে খেলছিল এবং অলমোস্ট জিতা ম্যাচ হারে গেছিল। বাট এই ফাইনাল ম্যাচ প্রিপেয়ার হওয়ার আগে ভারত যেই সব প্ল্যানিং করছে বা যেভাবে প্র্যাকটিস করছে, এটা কিন্তু সত্যি খুব দারুণ একটা ব্যাপার ভারতীয় টিমের কাছে। তাছাড়া এই ম্যাচের মধ্যে অভিষেক শর্মা মতো প্লেয়ার রাখবো কিনা তা নিয়ে সে ডিসকাস করলাম। অভিষেক শর্মা নিয়ে সেটা এডেন মার্টন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন কী কইছে এটাও আমি ডিসকাস করুন। তো যাই হোক, আগামীকালকে ম্যাচের লেগে ভারত কিন্তু সম্পূর্ণভাবে তৈরি এবং এক একটা প্র্যাকটিস সেশনের মধ্যে এক একজন বলার হোক বা ব্যাটসম্যান হোক 100% দিয়েছে। হার্দিক পান্ডিয়া প্রায় 2 ঘন্টা ধরে সে ব্যাটিং এবং বোলিং করছে। জাসপ্রীত বুমরা পিন পয়েন্ট অ্যাকুরেসির যে ইয়র্কার এটা ট্রাই করছে। সঞ্জু স্যামসন, যেটা হচ্ছে সবচেয়ে সারপ্রাইজিং একটা ব্যাপার, যে সঞ্জু স্যামসন 4 ম্যাচের মধ্যে খেলছিল না, রেস্ট দেওয়া হয়েছিল বা তার বসায় রাখা হয়েছিল, সেই সঞ্জু স্যামসন কিন্তু অভিষেক শর্মার জায়গার মধ্যে আইতে পারে। যদি এটা আয়ে বা তারা প্লেইং 11-এ রাখে তাহলে কিন্তু সারপ্রাইজ হওয়ার মতো কিছু না। বাট ইন্ডিয়ার যে বোলিং কোচ মর্নে মর্কেল সে কিন্তু কনফার্ম করেছে যে অভিষেক শর্মা নিয়ে আমরা এত চিন্তা করতেছি না, কারণ সে এরকম একটা ব্যাটসম্যান 3 ম্যাচে ডাক করলো কি তাদের কোনো সমস্যা নেই এমন ম্যাচের মধ্যে হইতেই পারে এইসব ব্যাটসম্যানের ক্ষেত্রে। এবং সে মাত্র 20 মিনিট ব্যাট করছে, কিন্তু অন্যদিকে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান দুজনে কিন্তু একসঙ্গে নেট প্র্যাকটিস করছে এবং বলও কিন্তু ব্যাটের মধ্যে তারা খুব সুন্দরভাবে লাগাইছে বা হিটিং করছে, যেটা আমরা দেখলাম। তাছাড়া তিলক বর্মা নিয়ে এসে এখানে একটা কোয়েশ্চেন আছে যে তিলক বর্মা স্পিনের এগেনস্টে বা স্লো স্পিনের এগেনস্টে সেমনভাবে খেলতে পারতেছিল না এবং একটু ইঞ্জুরির কনসার্ন আছে। তো সেই জায়গার মধ্যে ভারতের যে প্লেইং 11 আছে এটার কি কিছু চেঞ্জ করতে পারে আগের ম্যাচের মধ্যে, এটা কিন্তু একটা বড় একটা এখানে কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে। হয়তো চেঞ্জ করতে পারে, আর নতুবা এই কম্বিনেশন রাখতে হবে, কেননা হাই প্রেশার গেম এখানে একটা আছে এবং সাউথ আফ্রিকার মতো একটা টিমের সঙ্গে এত বড় ম্যাচ এবং সেমিফাইনালের রাস্তা যাতে খুব সহজ হয় তার লাগে কিন্তু ভারত কোনো দিক দিয়ে রিস্ক নিত না। অ্যাজ এ রেজাল্ট প্রত্যেকটা বলার প্রত্যেকটা ব্যাটসম্যান প্রত্যেকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতেছে এবং ফিল্ডিং কোচ ভারত যে ভারত T20 ওয়ার্ল্ড কাপের মধ্যে সেকেন্ড পজিশন আছে ক্যাচ ড্রপের মধ্যে, এটা কিন্তু বড় একটা কোশ্চেন ব্যাপার যে ভারতের মতো একটা টিম এত ভালো ফিল্ডিং করার সত্ত্বেও কী করে এতগুলি ক্যাচ ছাড়ে। তো 9টা ক্যাচ ছাড়ছে গ্রুপ লিগের ম্যাচের মধ্যে, অর্থাৎ 4 ম্যাচের মধ্যে, অর্থাৎ প্রত্যেক ম্যাচে 2টার উপরে ক্যাচ। আমরা দেখলাম কি অবস্থা ফিল্ডিংয়ের, সেই দিকগুলি কিন্তু ভারত এখানে শুধরে দেওয়ার চেষ্টা করতেছে। ডেফিনেটলি এভাবে প্র্যাকটিস করছে যেটা ভারত যে গেম 1 যে নাম্বার 1 গেম, সেটা গেমটা কিন্তু আমরা এখন দেখতে পাবো এই সুপার 8-এর নেক্সট ম্যাচের মধ্যে। আর এই ম্যাচের মধ্যে যদি অভিষেক শর্মারে খেলানো হয় তাহলে কিন্তু আমরা দেখুন যে অভিষেক শর্মার সাউথ আফ্রিকা টার্গেট করবো যে তার যে উইক পয়েন্ট আছে তার শরীরের মধ্যে বল করলে সেটা খেলতে পারে না ফ্রিলি। যেখানে আমরা দেখলাম নেদারল্যান্ডের আরিয়ান্দার স্ট্রাগল করেছে, তারপরে নামিবিয়ার এরাসমাস তার স্ট্রাগল করাইছে, অর্থাৎ এমন কোনো বলার বাদ নাই যে সে এখানে স্ট্রাগল করছে না। তো যার কারণে সে কিন্তু একটা রানও করতে পারছে না, তার লাগাতার 3 ডাক, লাস্ট 7 ম্যাচের মধ্যে 5টা ডাক, মানে 0। তো যদি প্লেইং 11 খেলা তাহলে কিন্তু তার লাগে একটা বড় একটা চিন্তার বিষয়, যদিও একটা প্রেশার থাকবো, কেননা যেহেতুই ফ্রিলি থাকুক বা ফ্রি মাইন্ডে থাকুক প্রেশার কিন্তু একটা থাকবে, কেন ওয়ার্ল্ড কাপের প্রথম রান কিন্তু সে এখন পর্যন্ত করতে পারছে না, যেটা প্রেশার কিন্তু সে নিজে নিয়ে নিতেছে। তো যাই হোক, এটা হচ্ছে দেখার বিষয় নেক্সট ইয়ার মধ্যে প্লেইং 11 তারা রাখে কিনা। তো হোক তারা রাখবো, এবং যে ভারতের যে টেলেন্ডার অর্থাৎ যে মিডল অর্ডার ব্যাটসম্যান যেখানে রিঙ্কু সিংকে রাখা হয়েছে, সেই রিঙ্কু সিংয়ের কিন্তু পারফরমেন্সটা কিন্তু আমরা দেখে ভালো লাগছে, কেননা সাউথ আফ্রিকার এগেনস্ট পাকিস্তানের এগেনস্টে যা করলো এটা দেখতে পাইলাম, কিন্তু ইউএসের এগেনস্টে সেরকম খেলতে পারছে না, কারণ তার ভিতরে ক্যাপাবিলিটিস। এবার কি দেখার বিষয় যে রিঙ্কু সিং বা তিলক বর্মার পরিবর্তে সেখানে সঞ্জু স্যামসনরা আমরা প্লেইং 11 দেখতে পাবো, অথবা অভিষেক শর্মার পরিবর্তে আমরা সঞ্জু স্যামসনরে দেখতে পাবো। আর এটা যদি হয় তাহলে নো ডাউট এটা একটা খারাপ ডিসিশন না, ভালো ডিসিশনই হইব, কেননা ভারত যদি সেই পটেনশিয়ালি খেলতে পারে বা তাদের যে উইকনেসগুলি আমরা দেখতে পাচ্ছি সেইগুলি যদি সেখানে ওভারকাম না করে আইতে পারে তাহলে কিন্তু ভারতের লেগিয়া ওই ম্যাচটা জিতা কষ্ট হয়ে যাবে। তাছাড়া আহমেদাবাদের এত বড় মাঠ, সেখানে কিন্তু ফ্লাড লাইটের একটা ব্যাপার আছে, কারণ ডাইরেক্ট চোখের মধ্যে লাগে, সেই জায়গার মধ্যে কিন্তু ক্যাচ ড্রপ হওয়ার সম্পূর্ণ একটা চান্স আছে। তো সাউথ আফ্রিকা যেমন অসুবিধা হতে পারে, ভারতের কিন্তু সেই রকম একটা অসুবিধা হতে পারে। তো যাই হোক, এটি হচ্ছে বড় ব্যাপার। কিন্তু ভারতের যে স্পিন বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি আমরা দেখি,
স্পিন বোলারের ক্ষেত্রে বরুণ চক্রবর্তী এখানে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট রোল করবে, কেননা বরুণ চক্রবর্তী যদি উইকেট নিতে পারে তাহলে কিন্তু সাউথ আফ্রিকার মিডল অর্ডারে এখানে প্রেশার ক্রিয়েট করতে পারবো, কেননা সে এরকম একজন বলার অলমোস্ট 4 ম্যাচের মধ্যে 9 উইকেট নিয়ে নিয়েছে এবং সেকেন্ড নাম্বারে আছে উইকেট টেকিংয়ের ক্ষেত্রে। তো সে জায়গার মধ্যে বরুণ চক্রবর্তীর সাউথ আফ্রিকার ব্যাটসম্যান কতটুকু ভালো করে খেলতে পারবে এটা কিন্তু দেখার বিষয়। যদিও এর আগে ডিসেম্বর সিরিজ খেলছে, সেখানে কিন্তু বরুণ চক্রবর্তী তারা সেভাবেই খেলছে। তো যাই হোক, সাউথ আফ্রিকার যেমন ভালো ব্যাটার আছে, তারপরে কিন্তু সেরকম স্লো বলারও আছে এবং স্পিন বলারও আছে, কেশব মহারাজ আছে, তার ক্যাপ্টেন মার্ক্রাম আছে এবং লিন্ডে আছে। তো সেক্ষেত্রে সাউথ আফ্রিকার স্পিন বোলিং ডিপার্টমেন্টারে ভারত কী করে মিডল ওভারে খেলে এটা কিন্তু বহুত দেখার বিষয়। যে মিডল ওভারে ভালো খেলতে পারবো, উইকেট দিত না, সেই টিমে কিন্তু এখানে অ্যাডভান্টেজ এক্সট্রা থাকবো। এবং সেকেন্ড ব্যাটিং আমরা জানি আমাদের মধ্যে একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়, টিও থাকে একটু হালকা এবং মাঠও বিশাল বড়, তো চেস করতে একটু প্রেফার হয়ে যাবে। বাট সেখানে ডেফিনেটলি ভারত টস জিততে সেটা ব্যাটিংয়ের পরিবর্তে ফিল্ডিংই দিব, সেকেন্ড টাইম ব্যাটিং করব, কেননা হাই প্রেশার গেম এবং সেকেন্ড যদি ব্যাট করে একটু ইজি হয়ে যায় সেক্ষেত্রে কমফোর্টেবল জায়গার মধ্যে ভারত থাকতে যাবে। আর যদি টস আর নো ডাউট ভারত ব্যাটিং করবে ফার্স্ট, এবার এটা দেখার বিষয় সাউথ আফ্রিকার ক্যাপ্টেন কী ডিসিশন নেয়। তো যাই হোক, ওয়ার্ল্ড কাপের ইয়ার পরে অর্থাৎ 2024 ওয়ার্ল্ড কাপের ফাইনালের পরে ভারত এবং সাউথ আফ্রিকা কিন্তু ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপের মধ্যে আবার মিট হইতেছে। যদি আমরা রেকর্ড দেখি দুই টিমের হেড টু হেড 7 ম্যাচের মধ্যে ভারত কিন্তু 5টা ম্যাচ জিতছে এবং অন্যদিকে সাউথ আফ্রিকা মাত্র 2টা। তো সেদিকে চিন্তা করলে ওয়ার্ল্ড কাপ ইভেন্টের মধ্যে যে ওয়ার্ল্ড কাপ ইভেন্টের মধ্যে ভারত কিন্তু বরাবরই সাউথ আফ্রিকারে হারে আইতাছে, অর্থাৎ অ্যাডভান্টেজ কিন্তু ভারতের দিকে রয়েছে। ভারত কিন্তু বরাবরই সাউথ আফ্রিকারে সেইভাবেই হারাইতেছে, বাট অন্যদিকে সাউথ আফ্রিকা মাত্র ভারত 2বার হারাইতে পারছে। তো এটা একটা দেখার বিষয়, একটা এক্সট্রা একটা হিস্টোরিক্যালি যদি ফ্যাক্ট দেখি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভারত সাউথ আফ্রিকার প্রতি একটু প্রবল আছে ম্যাচের ক্ষেত্রে। অন্যদিকে যদি দেখি দুই টিমের ওভারঅল পারফরমেন্স 31টা ম্যাচ খেলছে, এর মধ্যে ভারতে কিন্তু 18টা ম্যাচ জিতে নিয়েছে, আর বাদ বাকি ক্ষেত্রে 12টা জিতছে সাউথ আফ্রিকার বা একটা ম্যাচ টাই হয়েছে। তো সেদিক থেকেও ওভারঅল হিসেব করলে টোয়েন্টি ক্রিকেটের মধ্যে ভারতীয় অ্যাডভান্টেজ বেশি আছে। এবার কোন প্লেয়ারটা এই ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা ভালো পারফরমেন্স করতে পারে, সেখানে ভারতের যদি আমি একজন ব্যাটসম্যানের দিকে দেখি, ব্যাটিং টপ অর্ডারের ব্যাটিং যদি দেখি, তাহলে অ্যাজ ইউজুয়াল ঈশান কিষান যে ভালো ফর্মে আছে। বোলিং ডিপার্টমেন্ট বা অলরাউন্ডারের ক্ষেত্রে যদি দেখি হার্দিক পান্ডিয়া, অর্থাৎ হার্দিক পান্ডিয়া একটা ট্রাম্প কার্ড হইব, কেননা সে যে হারে প্র্যাকটিস করতেছে বা যেভাবে প্রিপেয়ার হইতেছে, ডেফিনেটলি বিগ গেমের লেগে হার্দিক পান্ডিয়ার মতো ভালো প্লেয়ার ইন্ডিয়ার স্কোয়াডে আর হইতেই পারে না। এবং স্পিনার ক্ষেত্রে বরুণ চক্রবর্তী এবং জাসপ্রীত বুমরা, এই হচ্ছে ভারতের মেন 4জন যে গেম 100% পারফরমেন্স করবো এবং জিতানেরও করবো, তাদের সিঙ্গেল হ্যান্ডেড কিন্তু জেতার ক্যাপাবিলিটি থাকে। সাউথ আফ্রিকার ক্ষেত্রে যদি দেখি, তার অলওয়েজ মার্ক্রাম ক্যাপ্টেন যে টপ অর্ডার গেলে, আর কুইন্টন ডিকক যদি চলে যায় তাহলে কিন্তু তার আটকানি ব্যাপার আছে। তাছাড়া তার মিডল অর্ডারে যেটা আমরা দেখি ডেভিড মিলার বা ট্রিস্টান স্টাফ, সেই দুইটা ব্যাটসম্যান, তাছাড়া হেনরি ক্লাসেন বরাবরই কিন্তু স্পিন তারা ভালো খেলতে পারে। আর ভারতের কাছে আপনি স্পিন থাকবে, আমরা দেখলাম যে কী করে ওয়ার্ল্ড কাপ ফাইনালের মধ্যে ম্যাচটা সম্পূর্ণভাবে ইউটার্ন করে নিছিল অক্ষর প্যাটেলরে হিট করে সেটা। তো সেই জায়গার মধ্যে সাউথ আফ্রিকার ভিতরে কিন্তু সেই ওটা রয়েছে, বেতনটা রয়েছে, যেখানে ভারতের সঙ্গে যে ফাইনালটা আছে এটা কিন্তু রিভেঞ্জ নেওয়ার একটা সম্পূর্ণ একটা সুবর্ণ সুযোগ। আর এই ম্যাচ যদি সাউথ আফ্রিকা জিততে পারে তাহলে ডেফিনেটলি নেক্সট ম্যাচ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের লগে, সেখানে 2টা ম্যাচতে একটা ম্যাচ ভালো করে জিততে পারলে কিন্তু তারা সেমিফাইনালের রাস্তা ক্লিয়ার। আর ভারতের ক্ষেত্রে এক্সট্রা একটা প্রেশার থাকবো, কেননা হোম গ্রাউন্ডে খেলতেছে, সেই হোম গ্রাউন্ডের খেলার একটা এক্সট্রা একটা প্রেশার, এবং যদি ভালো করে পারফরমেন্স করতে না পারে তাহলে কিন্তু ম্যাচ হারবে এবং ম্যাচ হারলে কিন্তু ভারতের ব্যাক ফুটে থাকবো। যদি আর পরের ম্যাচ জিম্বাবুয়ের লোকে, আর জিম্বাবুয়ে বর্তমান সময়ের মধ্যে কীরকম খেলতেছে এটা কিন্তু আমরা ভালো করে জানি। বড় বড় টিমের হারাইতেছে, অস্ট্রেলিয়ার হারাইলো, জিম্বাবুয়ের শ্রীলঙ্কারে হারাইলো এবং গ্রুপের মধ্যে টেবিল টপ রইল। তো সেখানে জিম্বাবুয়ের ম্যাচটা কিন্তু ইজি হইব না। তো হোপ ভারত যে নেক্সট যে আগামী ম্যাচটা আইতেছে কালকে, এই ম্যাচটার মধ্যে সেইভাবে পারফরমেন্স করে যাতে তাদের সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা স্মুথ হয় এবং ম্যাচটা ভালো করে জিতে। শুধু ম্যাচ ভালো করে জিতলে না, ম্যাচ যদি ভালো করে জিতে এখানে রান রেটের একটা ম্যাটার করবো পরবর্তী সময়। যদি নেক্সট ম্যাচ হারায় তাহলে কিন্তু আবার রান রেটের ফ্যাক্টরের বিচার থাকবো। তো তার লাগে ভারত ডেফিনেটলি জিতবো, যদিও ভারত একটা শক্ত টিম, সেইভাবে প্রিপেয়ার করে আইছে বা আইতাছে বা খেলবো, আমরা তার ভারতের স্কোয়াডের মধ্যে যা দেখতেছি। তো হোপ বেস্ট অফ লাক রইল ভারতের টিমের কাছে এবং প্রত্যেকটা প্লেয়ার যাতে সেভাবে খেলতে পারে যাতে সাউথ আফ্রিকাটা আবার হারাইতে পারে।